ইতিহাসের প্রথম টাইমস আউটের সঙ্গে জড়িয়ে সাকিব আল হাসানের নাম। দেশের রাজনৈতিক পট পরিবর্তন না হলে চিটাগাং কিংসের হয়ে নিশ্চয়ই এই ম্যাচেও খেলতেন সাকিব। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পেলে প্রথম টাইম আউটের ভুক্তভোগী সেই অ্যাঞ্জেলো ম্যাথিউসও হতেন চিটাগাংয়ের সাকিবের সতীর্থ। সেক্ষেত্রে দ্বিতীয় টাইম আউটের ঘটনা ঘটতে পারত তাদেরই দলের বিপক্ষে, কিন্তু তার আজ হলো না। ব্যাটিংয়ে নামতে দেরি করায় চিটাগাংয়ের টম ও কনেলকে আউট দেন আম্পায়ার, কিন্তু মহানুভবতা দেখিয়ে সেই আউট আবার ফিরিয়ে নিয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ, এবং ব্যাটার কিন্তু পরের বলেই আউট হয়েছেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব, এবং আমার সাথে আজকের আয়োজনে আছেন দুজন অতিথি, এবং তাদের সাথে আড্ডা দিব বিপিএল এর নানা রকম খবরাখবর নিয়ে। আমার সাথে আছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভোকালিস্ট মেজবা রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বেলাবে নিবেদিত ইনসাইড দ্য বিপিএল এর আজকের আয়োজনে। শান্ত ভাই, আপনি ডিবিসি নিউজের আমাদের নিয়মিত অতিথি, এবং আমরা বিভিন্ন সময় আপনাকে পেয়েছি ডিবিসি নিউজের পর্দায়। এবারে বিপিএল নিয়েও আপনি এসেছেন আমাদের সাথে। নতুন করে একটা নতুন উদ্যোগে বিপিএলটা এবার আয়োজিত হচ্ছে, বর্ষটা শেষ হচ্ছে, কেমন লাগছে এবার আয়োজন? না, আজকে এবার যদি দেখেন আমাদের মানে প্রথম দিনের ওপেনিং থেকে কিন্তু হাই স্কোরিং রান হচ্ছে, ব্যাটাররা ভালো রান করছেন, বিশেষ করে লোকালরা ভালো খেলছেন। এটা গুড সাইন যে টি-20তে আসলে দর্শকরা চাই 4 ছক্কা যাতে বেশি হয়। আপনি প্রথম দিনের খেলা দেখেন, ছক্কার সংখ্যা অনেক বেশি ছিল। আজকেও যদি দেখেন প্রথম খেলাটা একদম অনেক ওভার বাউন্ডারি হয়েছে। সো সেদিক দিয়ে চিন্তা করলে সোফার আজকে পর্যন্ত চমৎকার বিপিএল হচ্ছে। একদম অসাধারণ একটা ম্যাচ। আমরা কিন্তু গতকালকেও দেখেছি, প্রতি দুটি ম্যাচই কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকে দিনের ম্যাচটা অসাধারণ হয়েছে। আমরা আমাদের ভোকালিস্ট মেজবা ভাইয়ের কাছেও জানতে চাইবো কেমন দেখছেন একটা নতুন বাংলাদেশে নতুন করে ক্রিকেটকে উন্মাদনাটা যে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে বিসিবি, এই উদ্যোগটাকে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো উদ্যোগ, এবং আজকে হাই স্কোরিং ম্যাচ হয়েছে মনে হলো 203 মানে টি-20তে। এবং বেশি ভালো লাগছে এই জন্য যে আমার বেড়ে ওঠা সেই খুলনা থেকে শৈশবটা ওখান থেকে আমার সব কিছু ওখান থেকে শুরু। তো খুলনা ভালো করেছে, যদিও সবার জন্য আমি সবারই সাপোর্টার, কারণ সবাই আমার দেশের, পুরো বাংলাদেশটাই আমাদের অবশ্যই। তো এনিওয়ে মানে আস্তে আস্তে আরো হবে, যত জমে উঠবে আর কি, যত সামনে যাবে সেই আর কি। একদম শান্ত ভাই, আমরা বলছিলাম শুরুতেই যে সাকিব আল হাসানের চিটাগং কিংসের খেলা ছিল, এবং সেই চিটাগং কিংসের খেলায় কিন্তু আজকে দুটো মজার ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা সেই টাইম আউটের হয়েছে, এবং তারপর কিন্তু খুলনা টাইগার্সের সাথে ওশানে থমাসের একটা ওভার নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে একদম, এবং এক বলে তার 15 রান স্কোরবোর্ডে ছিল। কেমন, মানে কি মনে হচ্ছে? বাইরে থেকে তো আসলে আমাদের অনেক ধরনের কথাই আসে। না আসলে প্রথম খেলা হতেই পারে, এক বলে এরকম ওয়াইড নো হয়, অনেক সময় ওভারটা বাজে যায়, সেটাই হয়েছে। বাট সাথে একটা কিন্তু উইকেটও বের হয়েছে। আর যেটা রান আউটের কথা, আমার কাছে এখানে একটু লাগছে যে টাইম আউটে কিন্তু খুলনা টাইগার্সের প্লেয়াররা কি অ্যাপিল করেছে কিনা সেটা আমার একটু ডাউট আছে, কিন্তু মিরাজ অ্যাপিল করেছিল। সেক্ষেত্রে আম্পায়ার আউট দিতে পারবে, বাট আম্পায়ার ডাইরেক্ট আউট দিতে মনে হয় না পারবে না। সো সেখান থেকে মিরাজ আবার তাকে, যেমনটা হয় টাইম আউটের আগে দীর্ঘক্ষণ বার্তালাপ হয়েছে প্লেয়ারদের মাঝে, যে কারণে কিন্তু আপিল করেছেন, এবং আম্পায়ার আউট দিয়েছেন। এবং এটা কিন্তু মিরাজ কিন্তু দেখিয়েছে। তো আমার মনে হয় যে এটা যদি উনি আপিলটা না করলেই ভালো হতো, যদি এই চিন্তা থাকতো যে উনি আবার ডাকবেন, তো সেক্ষেত্রে মানে আমরা দেখেছি যে মেহেদী মিরাজ থেকে কিন্তু পাশে যারা ছিলেন প্লেয়াররা, তারা বারবার বলছিলেন যে আপিল করার জন্য। সেটা আসলে ক্যামেরার স্ক্রিনেই দেখা গিয়েছে, টেলিভিশন স্ক্রিনে। ওই মোমেন্টে আসলে সবাই একটু এক্সাইটেড থাকে, বাট মিরাজ যে ডিসিশনটি নিয়েছে, চমৎকার ডিসিশন নিয়েছে, তাকে কামব্যাক করেছে, এবং তার প্রথম বলেই আবার সে আউটও হয়ে পরের বলেই আউট হয়ে গিয়েছে। আমরা স্কোর কার্ডটা একটু দেখবো। চিটাগং কিংসকে 37 রানে হারিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে তারা ব্যাট করতে নামার পরে তারা বড় একটা স্কোর সংগ্রহ করেছে, 203 রান, 4 উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব 19 দলে খেলা উইলিয়াম বসিস্তো, উনি 75
75 রান করেছেন অপরাজিত, এবং মাহিদুল ইসলাম অঙ্কন তিনি 59 করেছেন, এবং বাংলাদেশের সবথেকে কম বলে হাফ সেঞ্চুরিটা টি-20 ফরম্যাটের কিন্তু তিনি আজ করেছেন। 18 বলে তিনি আজকে হাফ সেঞ্চুরি করেছেন এবং 7টা ছক্কা কিন্তু মেরেছেন, একটা 4 মেরেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং বলে বলে ছক্কা, এবং বাংলাদেশের একজন প্লেয়ার এভাবে মারছেন, অসাধারণ একটা দৃশ্য ছিল। আমি কিন্তু বললাম যে বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা রান করছেন, এটা ভেরি গুড সাইন। আমার কাছে মনে হয় যে আমাদের এই বিপিএল শুরুর আগে কিন্তু এনসিএল টি-20 হয়েছে, যেটা সেটার থেকে কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের অনেক উপকার, যেটা আমরা সব খেলার মাঝে ছিলেন। বিপিএল শুধু একটা টি-20 হয়, এবার কিন্তু বিপিএল টি-20 টুর্নামেন্টের আগে কিন্তু আরেকটা টুর্নামেন্ট খেলে এসেছে প্লেয়াররা, তো সেই মোমেন্টামটা যারা ভালো খেলছেন তারা কিন্তু ধরে গেছেন। তো আমি মনে করি এরকম দেশিরা যখন রান করবে বাংলাদেশের টিমের জন্য খুবই কার্যকরী। একদমই। মোহাম্মদ নাইম 26 করেছেন, আলিস হাসান উনি 2 উইকেট নিয়েছেন, খালেদ আহমেদ 2 উইকেট নিয়েছেন, শরীফুল ইসলাম আজ কোনো উইকেট পাননি। জবাবে চট্টগ্রাম কিংস শুরুতে কিন্তু একেবারেই বিধ্বস্ত অবস্থায় ছিল, সেখান থেকে শামীম পাটোয়ারি উনি 78 রান কিন্তু করে একদম একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসেছেন। তাদের খুলনার আবু হায়দার তিনি 4 উইকেট পেয়েছেন আজ 44 রান দিয়ে। মোহাম্মদ নওয়াজ 2টি উইকেট পেয়েছেন, মেহেদী মিরাজ 1টি উইকেট পেয়েছেন। এবং হচ্ছে অঙ্কনকে নিয়ে একটু যদি আমরা আলোচনা করি, টেস্ট ডেবিউ হয়েছে অঙ্কনের, তিনি টি-20 ফরম্যাটে তার যে মাধুর্যটা আজ প্রথম ম্যাচ দিয়ে কিন্তু প্রকাশ করে ফেলেছেন। বিদেশিরা কিন্তু এখনো ওভাবে রান পায়নি বাংলাদেশে, উনি কিন্তু প্রথম যিনি মানে 75 রানের একটা নক খেলেছেন এবং চমৎকার ব্যাটিং করেছেন, এক প্রান্ত থেকে আগলে রেখে। বোলাররা নট আপ টু দ্য মার্ক, টি-20তে যে ধরনের বোলিং করা উচিত, যে প্ল্যান করে, কারণ শরীফুল জানে অঙ্কন কি ধরনের ব্যাটিং করে, এবং অঙ্কনও জানে সে কি বল করবে। অঙ্কন আগে রিড করে ফেলেছে শরীফ, যার ধরনের অঙ্কন ইজিলি খেলতে পেরেছে। আর আপনি যদি দেখেন ম্যাক্সিমাম বল কিন্তু ওরা ফুল টস বল করেছে, নাহলে ওভার পিচ বল করেছে, যেগুলো থেকে ওভার বাউন্ডারি এসেছে। আমার মনে হয় যে প্রথম খেলা টিম কম্বিনেশনেরও ব্যাপার আছে, সেকেন্ড খেলা হয়তো আপনি যদি দেখেন, যদি ওরা মাঝখানে শামীমের সাথে কেউ যদি রান করতো 203 রানও কিন্তু সেভ না। আমরা যেমন গতকালকার ম্যাচে কিন্তু দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু ভালো একটা পার্টনার পেয়েছিলেন দেখে কিন্তু ম্যাচটা তিনি বের করে ফেলতে পেরেছিলেন। এবং আপনি দেখেন 9 বলে সে কিন্তু 9 বলে 2 রান ছিল, তারপরে কিন্তু রান করেছেন। তো এই জিনিসগুলো আসলে আজকে খুলনার চিটাগাংয়ে বোঝা ছিল যে বড় রান হওয়ার জন্য সময় নেয়নি কেউ। অনেক খেলা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, একটা গিটার আমাদের সামনে বসে আছে, মেজবা ভাইও আছেন, আমরা একটা গান শুনবো এবং আমি নিশ্চিত দর্শকরাও মানে উন্মুখ হয়ে আছেন মেজবা ভাইয়ের কণ্ঠে গান শোনার জন্য। আর আমরা নতুন বছরকে কিছুক্ষণ পরে স্বাগত জানাবো, একটা উৎসব মুখর পরিবেশে বিপিএল হচ্ছে, একটা গান শুনবো। ঠিক আছে, আপনি একটা ট্রাই করছি আমাদের ফার্স্ট অ্যালবামের একটা গান। অবশ্যই। মন কি চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এমন বলে সে আমারে ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। অসাধারণ অসাধারণ। মেজো ভাই বলছিলেন আপনিও খুলনার ছেলে, সেই কারণে খুলনার জয়টাকে আসলে অনেকটা বেশি এনজয় করেছেন। ছোটবেলায় খেলাধুলা পক্ষপাতিত্ব অবশ্যই থাকে, যেহেতু আমরা এলাকা ভিত্তিক বেড়ে ওঠা, এটা থাকবে, এটা খুব স্বাভাবিক যে এলাকার ছেলে আসলে সেখানে টানটা থাকবে, মনটা সেখানে ছুটে চলে যাবে, খুব স্বাভাবিক। ছোটবেলায় কি খুলনাতে ওভাবে খেলাটা হতো নাকি, কি খেলা হতো? আমি আসলে ভুল করে মানে আমাকে এখন অনেকে গায়ক হিসেবে চেনে, আসলে আমি ছিলাম স্পোর্টসম্যান, সত্যি কথা। একদম। এবং আমি
এখনো ফিটনেস কিন্তু ধরে গেছে। ফুটবল আমার ছিল সবচেয়ে ফেভারিট যদিও ক্রিকেটও আমি গিয়েছি ওই হায়ারে খেলতে গিয়েছি আর কি, সেসব ঘটনাও মনে পড়ে। ব্যাডমিন্টনেও আমি আমাদের ইন্টার কলেজ চ্যাম্পিয়ন হয়েছিলাম টেবিল টেনিসে। মানে একটা কথা আছে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সেই অবস্থা হয়েছে আমার। মানে সব কিছুই পারতাম, কিন্তু তবে ইচ্ছা ছিল যে আমি একজন প্লেয়ার হব। এটা আমার সবসময় আমার যে এইম বা গোল বা মোটো যেটাই হোক সেটা ছিল, কিন্তু ফাইনালি কিভাবে চলে এসেছি সেটা আবার অন্য স্টোরি আর কি। গানও তো আপনারা চমৎকার গান, একদম অলরাউন্ডার, যে যেমন বলে যে সব দিক থেকে সর্বগুণ সম্পন্ন। জি, এখন লোকাল প্লেয়ারদেরকে ওঠানোর জন্য আসলে যেমনভাবে যতটুকুনভাবে কাজ করছে ক্রিকেট বোর্ড, খুলনা থেকে অতটা প্লেয়ার কিংবা যতটা আপনাদের সময়ে দেখতেন তেমনভাবে কি নার্চার হয় খুলনা এলাকায়? এটা আমি একটু গ্যাপ আছে আমার সাথে, আমি হয়তো মাঝে মধ্যে হয়তো যাওয়া হয় খুলনা, হয়তো শোটো থাকলে এর ভিতর গিয়েছিলাম আমি। তবে আমি একটু অবাক হয়েছি এই মাঠে আমি দর্শকের স্বল্পতা পেয়েছি। এটা আমি কেন হচ্ছে এটা আমার মনে হচ্ছে কোনো একটা কোঅর্ডিনেশনের সমস্যা আছে আমার মনে হয়, অথবা টিকেটের কোনো কি প্রাইস কি টু মাচ নাকি? না, প্রাইস টু মাচ না। শান্ত ভাইয়ের সাথেও আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসব। গত দুদিন ধরে কিন্তু বেশ একটা বড় বিশৃঙ্খলা হয়েছে। গতকালও হয়েছে, এর আগের দিনও হয়েছে। আচ্ছা, 31 এর কারণে হতে পারে যে সবাই কিছু নিষেধাজ্ঞা আছে হয়তোবা, এই কারণে ম্যাচ দুটো কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু সেটা কি আসলে মাঠে দর্শকের উপস্থিতির ক্ষেত্রে প্রভাব ফেলবে? কারণ আমরা যেমনটা দেখেছি গত দুদিন যে যতটা হাইপ উঠেছিল, সবাই খেলা দেখতে আসতে চাইছেন। প্রথম দিনের খেলা তো দুদিনের খেলাটা সবাই দেখতে চায়। আজকে একটু আর্লি খেলা শুরু হয়েছে, হয়তোবা অনেকে টাইমটা ওইভাবে জানেও না, সেই কারণে হয়তোবা একটু দর্শক কমেছে। আর টিকিটিং এর ব্যাপারটা আমি নট শিওর, মনে হয় ইজিলি টিকিটগুলি পাচ্ছেন না, কিছু একটা হবে হয়তো বা পাওয়া যাচ্ছে, কিছু বুথও বাড়ানো হয়েছে স্টেডিয়ামের বাইরে টিকিট। প্রথম দিন যেটা হচ্ছে আসলে এটা আকাঙ্ক্ষিত একটা ব্যাপার। আসলে টিকেটের যাদের খেলা দেখার মানে ইচ্ছা থাকে তারা কিন্তু আগের থেকেই সব অ্যারেঞ্জমেন্ট করে। তো মাঠে এসে টিকিট করা না পাওয়ার পরে যে এই ধরনের অকারেন্সটা আসলে আশা করা যায় না। এটা কি একটা বিষয় নাকি হচ্ছে কালকে যেমন বড় তারকারা কিছু, তামিম ইকবাল মাঠে নেমেছেন, শাহিন শাহ আফ্রিদি মাঠে নেমেছেন, আজকের টিমগুলোতে এমন বড় তারকা নেই দেখে প্রথম দিনের খেলাটা সবাই দেখতে চায়। আর এমনিও বিগ ম্যাচ ছিল, আপনার বরিশালের খেলা ছিল, রংপুরের খেলা ছিল, রাজশাহী আর ঢাকার তো সাপোর্টার এমনিই বেশি থাকে, সেই ক্ষেত্রে হয়তো প্রথম দিনের জন্য দর্শক বেশি হয়েছে। বিদেশি খেলোয়াড়দের কথা বলতে চাচ্ছিলাম যে মানে যেই পরিমাণে যেই মানের বিদেশি খেলোয়াড়দের আসলে উপস্থিতি থাকলে দর্শক প্রিয়তাটা পায় বিপিএলে, সেই দর্শক প্রিয়তার জন্য কি মানে সেই রকম বিদেশি প্লেয়ার কি দেখছেন এবার? কিছু তো আছে, শাহিন শাহ আফ্রিদি আছেন, ইফতেখার আছেন, টেইলর আছেন, আর রংপুরের আপনার ওপেনিং ব্যাটিং করে নাম মনে হচ্ছে না, বাট ভালো ভালো প্লেয়ার। হ্যাঁ, স্টিভেন টেইলর, মানে ভালো ফরেন মোটামুটি এখন পর্যন্ত আছে, বাট আরও বেটার আসলে আরও ভালো হতো। তবে মানে বিপিএলকে উপর দিকে নিতে হলে অবশ্যই মানে ফরেন প্লেয়ারের কালেকশনটা আরও বেটার হলে ভালো হয়। একদমই তাই। আরো বেশি আলোচনা করব, আরো বেশটা কিছুটা সময় আড্ডায় থাকবো। অ্যালেক্স হেলস কিন্তু চমৎকার রংপুরের ফরেন প্লেয়ার। জি 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 জি, বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন। হ্যাঁ, তারপর আফগানিস্তানের প্লেয়ার আছেন, আরো আসবেন, মাত্র তো শুরু হয়েছে, অনেকে তো এখনো, সেই কারণে হয়তোবা দর্শক উপস্থিতিটা এতটা বেশি নেই। প্রিয় দর্শক, আরো বেশি আড্ডা হবে, আলোচনা হবে, গান তো অবশ্যই হবে। একটা বিরতি নিচ্ছি, বেলামে প্রেজেন্স ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, সাথেই থাকুন। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। এবং আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং আছেন ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভোকালিস্ট মেজবাহ রহমান। আমরা আবারও ফিরে আসলাম আড্ডায়। আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, বিপিএল নিয়ে কথা বলছিলাম, কিন্তু মেজবাহ ভাই যেহেতু সামনে বসে আছেন, শান্ত ভাই, আমরা আসলে একদম গান শুনবো, গান ছাড়া কোনো কথাই হবে না। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের ফার্স্ট অ্যালবামেরই গান এটা, আমাদের 90-তে এই অ্যালবামটা রিলিজ হয়েছিল। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই
চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে, কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। অসাধারণ অসাধারণ। শীতকালে আমরা শ্রাবণকে ডেকে এনেছি, 4 ছক্কের বৃষ্টিটা যেন আরো বেশি করে পড়ে সেই কারণে। অসাধারণ এক কথায়। এবং 90 শতকের গান এখনো কিন্তু যে প্রজন্ম যারা আছেন এখন পর্যন্ত কিন্তু সবার মুখে মুখে একদম অনবদ্য একটা সৃষ্টি। আচ্ছা, আমি একটা এই বিষয় একটু শেয়ার করতে চাই। মানে গতকাল যে একটা শো হয়েছিল আমার, সে গিয়েছিলাম সরদি মেডিকেলে। জি জি জি। তো সেখানে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনে যে ছাত্র অনেক মানে যুবক ওরা অনেক ওখানে ইনজুর্ড অবস্থায় ছিল। জি। এবং অনেকের পায়ের অবস্থা খুবই খারাপ, মানে হয়তো ক্র্যাচে ভর করে এসছে। তো অনেক দর্শক ছিল, আমি ছবিও তুলেছি তাদের সাথে, এটা আমার বিরাট সৌভাগ্য। ওরা আমার গান শুনেছে, একসাথে গেয়েছে, এটা একটা মানে আমার একটা বিশাল একটা প্রাপ্তি হয়ে যায় একজন প্রায় 15-20 জন সবার ওই মানে কঠিনভাবে ইনজিওর্ড আর কি। দু একজন তো দেখলাম যে মানে কি অনেক কিছু দিয়ে টিয়ে মানে কোনো রকমে জোড়াতালি দিয়ে মানে একদমই। আসলে এই যে বিপিএল কিংবা আপনারা গান গাইছেন আরেক ভুবনের যারা আছেন, এটা আসলে মানে এতটা স্ট্রেস গিয়েছে জুলাই কিংবা তার আগে থেকে, এতটা পরে যে মানুষ আনন্দে ফেরার জন্য চেষ্টা করছে এবং আনন্দে ফিরছে, সেই কারণেই এত কিছু আয়োজন আসলে, যেন মানুষ সেই জায়গাটা থেকে ভুলে নতুনভাবে একটা ভালো আনন্দের মাঝে একটা বছর শেষ হচ্ছে, নতুন বছরটাকে যেন তারা স্বাগত জানাতে পারে এবং সুস্থ হয়ে ওঠে, পুরনো গ্লানিগুলো যেন তারা ভুলে যেতে পারে। রংপুর রাইডার্সের পারফরমেন্সটা কিভাবে বিচার করবেন? এবং ইফতেখার খেলছেন, নুরুল হোসেন সোহানও কিন্তু একটা ভালো স্কোর করেছেন, 25 বলে 41 করে জি জি আউট জি হয়েছেন একটু আগে। জি, একটু কম রান হয়েছে এখন পর্যন্ত আমার কাছে যেমন হয়, কারণ হাই স্কোরিং ম্যাচ কিন্তু আমরা দেখছি প্রতিটা ম্যাচেই কিন্তু যারা শুরুতে ব্যাট করছেন তাদের কিন্তু বড় একটা রান সংগ্রহ করছে। রংপুর রাইডার্সের 2 জন ফরেনারই কিন্তু ওপেন করছেন, সেখানে কিন্তু তারা প্রথম ম্যাচেও রান পাননি, আজকেও কিন্তু রান পাননি। সেই জায়গা থেকে একটু হলো রংপুর পিছিয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। যে তারপরেও কিন্তু প্রথম ম্যাচে তারা কিন্তু ভালো রিকভারি করে রান করেছিল 191। তো আমার মনে হয় যে সোহান আজকেও পারফর্ম করেছেন, ইফতেখার ওদের ফরেন প্লেয়ার গতকালকেও রান করেছেন, আজকেও এখন পর্যন্ত স্টিল রান করছেন। তো আমার মনে হয় যে ওদের ওপেনাররা যদি ফর্মে চলে আসেন তাহলে কিন্তু রংপুরের ভালো টিম, একটা বড় টুর্নামেন্টও কিন্তু তারা জিতে এসেছে বিপিএল শুরু হবার আগে, সেটারও একটা বড় কনফিডেন্স কাজ করছে। শক্তিমত্তার বিচারে কিন্তু তাহলে রংপুরকে কিছুটা এগিয়ে রাখবেন? অবশ্যই এগিয়ে রাখবো, বাট আজকে যে স্কোর করেছে সেটা এখন বোলিংয়ের উপর, বিকজ এই ধরনের উইকেটে কিন্তু আমরা প্রতিটা খেলে মোটামুটি দেখেছি যে 100-র কাছাকাছি 200-র কাছাকাছি রান হচ্ছে। ফিল্ডিংটা কিন্তু ভালো একটা প্রভাব পড়েছে সিলেটের ক্ষেত্রে, সেই কারণে কিন্তু রানটা এত ছোটতে নেমে এসেছে এবং খুবই চেজেবল একটা রানের দিকে যাচ্ছে। কারণ আগের 2-3টে ম্যাচেই আমরা দেখেছি 200 বা 290 এর কাছাকাছি রান হয়েছে। আজকে প্রথম খেলাও দেখেন, ফার্স্টে কিন্তু একদমই বরিশালও কিন্তু ফার্স্টে শুরুতে এতটা রান পায়নি, তারপরে কিন্তু তারা খেলাটাকে 191 রান চেস করেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। শামিম পাটোয়ারির সাথে যদি কেউ রান করতে আজকে তাহলে সেখানেও কিন্তু 200 রান, খুলনার ক্ষেত্রেও কিন্তু জি জি জি। সো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে রানটি একদম, এবং দেশি খেলারা কিন্তু অসাধারণভাবেই কিন্তু মাতিয়ে তুলছেন এবারের বিপিএলটা। প্রিয় দর্শক, আরো আড্ডা দিব,
আরও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের। কিছুক্ষণ পরেই ফিরছি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিবডি টু বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমরা আড্ডা দিচ্ছিলাম বিপিএল এর আজকের ম্যাচগুলো নিয়ে। আমার সাথে আড্ডায় আজকে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, আছেন একজন অসাধারণ সঙ্গীত শিল্পী, তিনি ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভোকালিস্ট মেজবাহ রহমান। আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। ম্যাচের একটা ইনিংস হয়ে গিয়েছে, সেকেন্ড ম্যাচটা নিয়ে আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে। রংপুর 156 রানের টার্গেট দিয়েছে সিলেটকে। শান্ত ভাই, কতটুকু চেজেবল সিলেটের জন্য? আমার কাছে মনে হয় যে উইকেটের যে কন্ডিশন চেজেবল, মানে যদি স্টার্টিংটা ভালো করে তাহলে অবশ্যই চেজেবল। দেখা যাক কীভাবে তারা স্টার্টিংটা করে। 156 রান কিন্তু এই উইকেটে আমার কাছে মনে হচ্ছে ভেরি ইজি টার্গেট। তো সিলেট স্ট্রাইকারে আসলে মোটামুটি ভালো ব্যাটসম্যান, ব্যাটিং লাইন আছে, ফরেনারও আছে ভালো। তো আমার মনে হয় যে তারা যদি তাদের ক্যালিবার অনুযায়ী খেলতে পারে ইজিলি খেলা বের করে নিয়ে আসবেন। সেক্ষেত্রে রংপুরের বোলারদের একটা বড় দায়িত্ব রয়ে যাচ্ছে। বোলারদের ক্ষেত্রে এখানে ট্যাকটিক্সটা কেমন হতে পারে? যেমন উপর ডিপেন্ড করবে অনেক কিছু। লাস্ট ম্যাচে নাহিদ রানা কিন্তু ট্রাবল করেছে ব্যাটসম্যানদের। সো নাহিদ রানা কী হতে পারে, শেখ মেহেদী আছেন, সাইফুদ্দিন আছেন, ওদেরকে ভালো বোলিং করতেই হবে। তারা যদি ভালো বোলিং করেন তাহলে একটু হলেও টাফ হবে। নাহিদ রানা আমার মনে হয় যে একটু হলেও ট্রাবল করবে। খুব স্বাভাবিক 150-এর গতিবেগে যদি কেউ বল করতে থাকেন একজন ব্যাটারের সামনে। এবং রংপুরকে জিততে হলে আসলে আর্লি তাদের উইকেট ব্রেক থ্রু আনতে হবে। যদি ব্রেক থ্রু আর্লি আনতে পারেন তাহলে আমার মনে হয় যে ডিউ ফ্যাক্টরটা কি কাজে লাগাতে কতটুকু? গতকাল যদি দেখেন ডিউ ফ্যাক্টরটা অতটা হয়নি, বল কিন্তু স্পিনিং হয়েছে। তো আমার মনে হয় যে আজকের ওয়েদারটা কিন্তু একটু ময়েশ্চার বেশি আছে, ঠান্ডাও আছে। আমার মনে হয় ডিউ ফ্যাক্টরটা কাজে লাগানো উচিত ছিল। একটু মিরপুরের উইকেট নিয়ে কথা বলবো। মিরপুরের উইকেটে 4 ছক্কার একদম বৃষ্টি, ভাইয়ের গান শুনে আমরা যেটা বলছিলাম যে 4 ছক্কার বৃষ্টিই হচ্ছে। এই মিরপুরের উইকেটটাকে আসলে কিভাবে বিচার করবেন? না, অনেকদিন পরে মিরপুরে কিন্তু খেলা হচ্ছে, রেস্ট পেয়েছে। তো সেই কারণেই কিন্তু উইকেটের বিহেভিয়ারটা এত চমৎকার আছে। এরকম উইকেট আসলে খেলা হলে খুবই ভালো। বোর্ড অবশ্যই চেষ্টা করবে যে সিলেটেও বলেন, চিটাগাং যেখানে খেলা উইকেটে এই ধরনের উইকেটই মনে হয় এবার থাকবে। ব্যাটসম্যান বলার দুজনই ফেভার পাবে। সো এই ধরনের উইকেটে খেলা হলে আসলে সব দর্শক দেখেও মজা পাবে, প্লেয়াররা খেলেও মজা পাবে। এবং বিসিবি কিন্তু চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে তারা কনসার্ট করছেন, বিভিন্নভাবে দর্শককে মাঠে আনার জন্য। এবং প্লেয়াররা যদি এভাবে, আমরা যেটা পাশের দেশে সবাই যেটা বলে যে আইপিএলে 4 ছক্কার বৃষ্টি হয় দেখে এত বেশি দর্শক থাকে, সেখানে দর্শক প্রিয়তাটা অবশ্যই অনেক বেশি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা কম। এটার জন্য হয়তো বা এই উইকেটটা অনেক বেশি সহায়ক হবে। এবং আমরা একটু শান্ত ভাই আগে মিরপুরের দিকেই চলে যাব, যেহেতু মিরপুর দিয়ে কথা হচ্ছিল। আমাদের সহকর্মী আছেন, তিনি কিন্তু ফলো করছেন ম্যাচ, আছেন শাহরিয়ার হোসেন। শাহরিয়ার, আমরা দেখেছি গত 2 দিন দর্শকদের একটা বড় ভিড় ছিল, খেলা দেখা নিয়ে একটা উন্মাদনা ছিল। আজকে নতুন বছরকে স্বাগত জানার আগ মুহূর্তে এখন মিরপুরের কেমন অবস্থা দেখছেন? দ্বিতীয় ম্যাচের সময় দর্শক কেমন দেখছেন? সার্বিক কি পরিস্থিতি? সারা যেটা বললেন যে দর্শক, আমরা দেখেছি কিন্তু প্রথম ম্যাচে অনেক বেশি দর্শক ছিল এবং টিকিটের চাহিদাও কিন্তু অনেক বেশি ছিল। আমরা যেটা দেখতে পেয়েছি যে বিসিবির সামনে গতকাল কিন্তু মারামারিও হয়েছে, গেট ভাঙচুর হয়েছে, কিন্তু আজকের চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন। প্রথম ম্যাচে তেমন দর্শক ছিল না এবং দ্বিতীয় ম্যাচেও কিন্তু আমরা দেখতে পাইনি তেমন কোনো দর্শক। এটা হতে পারে অনেকটা কারণে, আজকে 31st নাইট, সেইটা একটা কারণ হতে পারে। সেই ছাড়া গতকালকে কিন্তু ফরচুন বরিশালের খেলা ছিল, তো সেখানে অনেক তামিম ভক্তরা খেলা দেখতে এসেছেন, সেই দিক থেকে হয়তো বা দর্শকের ভিড়টা বেশি ছিল। আর আমরা জানি যে এই বিপিএলে যেহেতু সাকিব এবং মাশরাফি দুজনই বিপিএলটা মিস করছেন এবং আজকে চিটাগাংয়ের খেলা ছিল, সেখানে সাকিবকে আমরা পাইনি, স্বাভাবিকভাবে সে দেশে আসতে পারেনি। মাশরাফিকেও সিলেটের কোথাও দেখা যায়নি এবার। তো যেহেতু এই ফ্যান বেসটা, যদি আমি বলি যে তামিম, সাকিব, মাশরাফি, এদের ফ্যান বেসটা কিন্তু খুব অনেক বেশি বড় এবং বিপিএলে কিন্তু এটা মানে দর্শকদের ক্ষেত্রে এটা খুব ইম্প্যাক্ট পড়ে। তো তারা যেহেতু ছিলেন না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই কারণে একটু দর্শকটা কম হতে পারে। এবং প্রথম ম্যাচের
আমরা তো তেমন দর্শক দেখতে পাইনি, এবং দ্বিতীয় ম্যাচেও আমরা দেখতে পেয়েছি যে তেমন কোনো দর্শক নেই। অল্প কিছু দর্শক আছে, সেটা রংপুর রাইডার্সে দেখেছি, সিলেটেরও কিছু দর্শক আছে, বাট সেটা তুলনামূলকভাবে অনেকটা কম দেখা যাচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই ফ্যান বেসটার জন্য যে আমরা যে দেখেছি যে এই যে তামিম, সাকিব কিংবা মাশরাফি, এই ফ্যান বেসটা হয়তোবা যেহেতু বিপুল পরিমাণ বাংলাদেশের ক্রিকেটের একটা বড় ফ্যান বেস, এই ফ্যান বেসের জন্য হয়তো দর্শকটা খুব কম হচ্ছে। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। শান্ত ভাই, যেমনটা বলছিলাম, মাঠ থেকে আমরা শুনতে পাচ্ছি বা আমাদের যে পঞ্চপাণ্ডব, দুই পাণ্ডব খেলছেন না, সেটার কারণে একটা প্রভাব মাঠের দর্শকদের ক্ষেত্রেও পড়ছে। সেই ক্ষেত্রে কি নতুনদের একটা নতুন বেশি দায়িত্ব চলে গেল নাকি? নতুনদের তো অবশ্যই দায়িত্ব নিতে হবে, ছোট করে একটু শুনুন। অবশ্যই দায়িত্ব নিতে হবে, সেটা কিন্তু আপনি দেখিয়েছে, কারণ একটা সময় সবাইকেই বিদায় নিতে হয়, দায়িত্বটা কাঁধে নিতে হয়। সোফার মানে সবাই তো সবসময় খেলবে না, সো আমার মনে হয় যে দর্শক সাকিব না থাকা বা মাশরাফি না থাকা, এটা আসলে আমার কাছে ঢাকায় এমনও দর্শক সবসময় ফাইনাল আর ওপেনিং ছাড়া একটু কম হয়। হোপফুলি আমরা পরের যে অন্য দুটো ভেন্যু আছে সেখানে আমরা দর্শক ফিরে পাবো। মেজবা ভাইয়ের কাছে গান দিয়ে একদম শেষ করে দিব, আমার কাছে সময় একদমই কম, দর্শকদের কাছে এর আগে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আজকে ডিবিসি নিউজের বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের আজকের আয়োজন। আমরা প্রতিদিনই আছি, পুরো বিপিএল জুড়েই থাকবো আপনাদের সাথে। চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়, প্রতিদিন সন্ধ্যা 6টায় গান শুনবো। আচ্ছা, এই গানটা মানে আমি রিসেন্টলি আর কি মানে করেছি আর কি। গানটা আমার স্কুলিং জীবনের মানে বন্ধুদেরকে নিয়ে করা। মানে এখন তো আমরা শেষ সময় মানে কি বলবো, মানে অনেক এসেছি আর কি। এনিওয়ে, এই গানটা একটা রিউনিয়নের মতো আর কি। মানে যারা এখন তো প্রায় আমরা শুনি যে এই ফেসবুকের জন্য কিন্তু অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে এবং সবাই একটা সাথে মিট করছে আর কি। জীবনের নানা ব্যস্ততায় সময়গুলো হারিয়ে যায়, ফেলে আসা সেই দিনগুলো কেন বারবার ফিরে তাকায়। চলো খুঁজে নেই আবার সেদিন অনুভবে বন্ধু, আবার কবে দেখা হবে বন্ধু, আবার কবে দেখা হবে। ছোটবেলাতে ঘুড়ির সাথে পাখির মতো ভেসে বেড়াতে পথ ভুলে চলে গেছি বহু দূরে।